হাতে ফুল নিয়ে গৌরবের মিনারে প্রভাত ফেরি। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, ২১-এর চেতনা ধারণের প্রত্যয়। ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীতে বিরল। প্রতি বছর ফুল দেই। একটা জাতির আত্মপরিচয় হলো তার ভাষা। It's very peaceful atmosphere. বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া এবং শুদ্ধ বাংলা ভাষা শেখা। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মন্ত্রী পরিষদ পরিবার নিয়েও পুষ্পস্তবক অর্পণ। ২১-এর যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। ঈদের আগেই ইমাম মুয়াজ্জিন ধর্মগুরুরা পাবেন সম্মানীয় ভাতা। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা শপথের দরকার নেই, কার্যকর হবে বিলে। মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। প্রশাসনের কেউ মব প্রশ্রয় দিলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ। সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। অন্য আইনে 10% ট্যারিফ আরোপের ঘোষণা। হাতে ফুল, হৃদয়ে ভালোবাসা নিয়ে প্রভাত ফেরি। গৌরবের মিনারে নেমেছে মানুষের ঢল। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর চেতনা ধারণের অঙ্গীকার সবার। বলছেন ভাষা শহীদদের আত্মত্যাগ আজও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা। দেখব সাতিলা শারমিনের রিপোর্ট। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই রহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। মাথানত না করার ২১কে শ্রদ্ধা জানাতে ছোট পায়ে স্মৃতির মিনারে শিশুরা। অগ্রজদের আত্মদান আর জাতির শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরা নিয়ে এসেছেন সন্তানকে। আমি শহীদ মিনারে ঢুকেছি এবং আমার খুব ভালো লেগেছে। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। ২১শে ফেব্রুয়ারিতে আসি, প্রতি বছর ফুল দেই। একটা জাতির তার আত্মপরিচয় হলো তার ভাষা, তার সংস্কৃতি। It's very peaceful atmosphere. Very peaceful vibes all around. ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারের পথে। শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনেক ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, তারা পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষাটাকে অনেকটা পাশ কাটিয়ে যাচ্ছে। ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া এবং শুদ্ধ বাংলা ভাষা শেখা। ১৯৫২ সাল মায়ের ভাষা সর্বস্তরে প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকার রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকের রক্তে। তাদের সেই আত্মত্যাগের চেতনা চলমান প্রজন্ম থেকে প্রজন্মে। বিশ্বজুড়ে ২১শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের দিন হিসেবে। বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক। জীবনযাপনের যে মৌলিক অধিকার, তার পরিপন্থী যত শক্তি আছে তারা ২১-এর চেতনার সাংঘর্ষিক। সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব। দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ফুলে ফুলে ভরে ওঠা বেদিতে আবারও শপথ, জাতি হিসেবে আত্মমর্যাদার সঙ্গে আসুক সমৃদ্ধিও। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে আত্মদান, ২১ মানে একটি জাতিরাষ্ট্রের গঠন। অগ্রজদের এই অবদানকে স্মরণ করে রাষ্ট্র হোক মানবিক, বৈষম্যহীন। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
পরে মন্ত্রিপরিষদ সদস্য, পরিবার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা এখন মুক্ত। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। একুশের প্রথম প্রহর, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা রাষ্ট্রপ্রধানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলে। পরে সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এরপরে দলীয় প্রধান হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমান শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপরে তিন বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত হয়েছে। ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ আমাদের অনুভূতি সেই জন্যই একটু ভিন্ন রকম। ২১-এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। ২১-এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। এরপরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে, আর সেই প্রত্যয়ে আজকে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। জুনায়েদ, এই যে শ্রদ্ধা নিবেদন এবং ২১-এর প্রথম প্রহরে উদযাপনের পর মানুষের প্রত্যাশা কি ছিল? আমি আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত যে বিষয়টি আমরা পরপর দুটো প্রতিবেদনেই দেখলাম, যে আমাদের বাংলাদেশের জন্য যেই অর্জনটি ছিল ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে, যেটি পরবর্তীতে ইউনেস্কো স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে, সেটি আসলে বাংলাদেশে দুটি দিবসই পালন করা হয় এবং সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এবং ভাষার জন্য যে প্রাণ দেয়া, যে প্রাণ ত্যাগ, সেই বিষয়টিকে সামনে রেখে যে শ্রদ্ধা এবং সম্মানের সাথে শহীদদের স্মরণ করা হয়, সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে। প্রত্যাশাও রয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা মূল পয়েন্টগুলো একবার একটু দেখে নিতে চাই। আমরা যে দুটো প্রতিবেদন দেখে নিলাম, এই প্রতিবেদনগুলোতে যেই বিষয়টি থাকে, গৌরবের মিনারে মানুষের ঢল, ফুলে ফুলে সুশোভিত শহীদ বেদি, প্রতি বছরই যেই সম্মান এবং যেই শ্রদ্ধা, যে গভীর আবেগ থাকে শহীদদের প্রতি, যেই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যে প্রাণ দেওয়া হয়েছিল এবং ভাষার জন্য যে শুধুমাত্র প্রাণ দেওয়া যায়, সেই যে উদাহরণ, সেটি আসলে তুলে ধরা হয়েছিল ২১ ফেব্রুয়ারি। সেটিকে স্মরণেই মূলত এই ঢল এবং ফুলে ফুলে শহীদ বেদি সুশোভিত হয়। এবং একটি বিষয়, রাষ্ট্রীয় যেই আচার ছিল, সেই আচার পালনে প্রধানমন্ত্রী যে গিয়েছিলেন ফুল দিতে, সেখানে কিন্তু একটি নতুন বিষয় দেখা গেছে, যে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়েছে শহীদ মিনারে। এটি একটি লম্বা সময় ধরে কিন্তু এই আচারটি দেখা যায়নি এই শহীদ মিনারের এই বেদিতে, যেটি অনেক আগে খুব পুরনো কিছু আর্কাইভ ছবিতে, কিছু কিছু স্টিল ছবিতে পাওয়া যায়, কিন্তু একটি লম্বা সময় ধরে এই জিনিসটা আসলে ছিল না এই ব্যাপারটি। এবং এই আচারটি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সেটি আবার শুরু করলেন, যেটি দেখা গেল। এবং এটি বেশ ইতিবাচকভাবে কিন্তু আলোচনাও হয়েছে দিনব্যাপী যে এই কার্যক্রমটি। এবং যেই বিষয়টি দেখা গেছে, যে ২১-এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় সরকারের, স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত এই বক্তব্যটি দিয়েছেন, যে বক্তব্যের মধ্য দিয়ে যে ২৪ পরবর্তী যে একটি আকাঙ্ক্ষা ছিল, ২৪-এর যেই
গণঅভ্যুত্থানের যে লক্ষ্য ছিল, যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়া, এটি যারা এই গণঅভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন প্রত্যেকের কণ্ঠে থেকেই কিন্তু এই জিনিসটি উঠে এসেছে। সেই বিষয়টি আরও একটু পেছনে নিয়ে গিয়ে যে বৈষম্যের কথা হয়েছিল ভাষা আন্দোলনটি, যে কারণে আসলে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার যে প্রবণতাটি চালু হয়েছিল 1948-এ, 52-তে এসে সেটি আসলে বাংলা ভাষায় যে দাবি আদায়ের যে প্রাণদান, তার মধ্য দিয়ে বাংলা আসলে প্রতিষ্ঠিত হচ্ছে। সেই বৈষম্য কিন্তু সেখানে নিয়ে গিয়ে পরবর্তীতে ধাপে ধাপে দেশে যে গণতান্ত্রিক দেশ গড়ার যে প্রত্যয়টি, সেখানে বৈষম্য থাকবে না, আর সেই বিষয়টি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেক্ষেত্রে মুরসালিন, এই যে বৈষম্যহীন সমাজ গঠনে এই যে দেশ গড়ার যে নতুন যাত্রা, সেই জায়গাটা আমরা দেখলাম যে তারেক রহমানও কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজকে অফিস করে তিনি কিন্তু বলেছেন যে যারা বিভিন্ন জায়গায় কাজ করেন ধর্মগুরুরা, বিশেষ করে ইমাম মুয়াজ্জিন, তাদের যে ভাতাটা সেটা যেন ঈদের আগেই দেওয়া হয়। এই বিষয়ে কি তথ্য আছে রাবি? এই বিষয়টি যেটি দেখা গেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো আসলে ধাপে ধাপে যে বাস্তবায়নের প্রক্রিয়া, সেটি আসলে দেখতে পাচ্ছি। প্রতিবেদন রয়েছে রাব্বি, আমরা সেই প্রতিবেদনটি দেখে নিতে চাই। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে স্মারক ডাক টিকিট উন্মোচন, স্বর্ণচাপা ফুলের চারা রোপণ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনের সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে বিকেলে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জানান, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভায় মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদের আগে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেওয়া শুরু হবে বলেও জানান মাহাদি আমিন। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। ঈদের আগেই পর্যায়ক্রমে সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার গঠনে খুব দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে সরকার। মেধার ভিত্তিতে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরি সেক্ষেত্রে প্রথম দিনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে অফিস, এরপরে আসলে আলোচনায় সংক্ষেপে যদি একটু বলেন যে আসলে কি কি বিষয় উঠে আসলো। রাব্বি, আপনার প্রশ্নের সূত্র ধরে আমরা শুরুতেই যে মূল পয়েন্টগুলো সংবাদে সেদিকে একটু নিয়ে গিয়ে আলোচনায় যুক্ত হতে চাই। যে বিষয়টি ছিল, প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান, অর্থাৎ নির্দিষ্ট প্রধানমন্ত্রীর জন্য যে কার্যালয়টি রয়েছে তেজগাঁয়ে, সেখানে অফিস করেছেন প্রধানমন্ত্রী। এবং যেটি তিনি আগেই বলা হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে শনিবারেও অফিস করবেন প্রধানমন্ত্রী, সেই প্রেক্ষিতেই আজ তেজগাঁয়ের অফিসে তিনি যান প্রথমবারের মতো। এবং নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়। অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির, 31 দফা, এছাড়াও নানামুখী ইশতেহারের ছিল বেশ কিছু বিষয়। ইতিমধ্যেই কিন্তু ফ্যামিলি কার্ডের মন্ত্রিসভা কমিটিও গঠন হয়ে গিয়েছে। এবং ঈদের আগেই খতিব, ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা দেওয়ার একটি প্রতিশ্রুতি ছিল বিএনপির। সেটি ঈদের আগেই কিভাবে কিছু জায়গায় শুরু করা যায় সেই প্রক্রিয়াটি নিয়ে আলোচনা হয়েছে। এবং মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের যে নির্দেশনা প্রধানমন্ত্রী ছিল, এটি মূলত বৈষম্যহীন যেই দেশ গড়ার একটি প্রত্যাশা, সেটি সরকারি, বেসরকারি, চাকরি, ব্যবসা সব ক্ষেত্রেই করার একটি প্রচেষ্টার যে তাগিদ, সেটি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, একই সাথে আমরা দেখলাম যে শনিবার অফিস করা এবং
মানে সরকারি যে কাজগুলো সেগুলো আরও এগিয়ে নেওয়া, এটিও তো নিশ্চয়ই একটি ইতিবাচক দিক হিসেবে আলোচনায় উঠে এসেছে। জি, বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যে বিষয়টি দেখা যায় যে সবসময় সরকারি কাজ কিছুটা ধীরগতির একটি অভিযোগ বাংলাদেশের জনগণের পক্ষ থেকেই থাকে, সেই জায়গাটিকে আরও একটু গতি দেওয়া যায়, আরও একটু কীভাবে ত্বরান্বিত করা যায় সরকারি কাজগুলো, মূলত সেই তাগিদ থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারেও আজকে অফিস করলেন এবং একই সাথে তেজগাঁর কার্যালয়টিও আসলে তার প্রথম অফিস শুরু হলো আজ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রাব্বি। প্রধানমন্ত্রী কার্যালয়ে তারেক রহমানের প্রথম অফিস এবং তার যে নির্দেশনাগুলো ছিল, একই সাথে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন এবং ভাষা দিবসে মানুষের প্রত্যাশার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এদিকে ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের যে অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। শ্রদ্ধায় আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছেন দেশের সর্বস্তরের মানুষ। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয় জানিয়েছেন আগতরা। ভোরের আলো ফুটতে শহীদ মিনারে মানুষের ঢল, ফুল হাতে সারিবদ্ধভাবে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে 21-এর গান গেয়ে প্রভাত ফেরিতে অংশ নেয় অনেকে। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের বীর শহীদদের। সবার আগে শ্রদ্ধা জানাতে চাই শহীদদের জন্য, যাদের জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। মুখের ভাষা, মায়ের ভাষার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, যে রক্তপাত, তার উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, সেই ভাষা বাংলা। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন ফুল দিতে। এছাড়া কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনেকে স্মরণ করেন 21কে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। সাধারণ মানুষের পাশাপাশি প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এই বাংলা ভাষার জন্য মানুষের প্রাণ দেওয়া, এটা পৃথিবীতে ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীতে বিরল। বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার তাৎপর্য তুলে ধরতে অনেকে আসেন সন্তানদের নিয়ে। আমার চাকমা ভাষা সহ পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা থাকুক মাথা উঁচু করে। আমি চাবো ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বিষয়টি অনুধাবন করতে পারে, পার্শ্ববর্তী দেশের বিজাতীয় ভাষায় যেন অনুপ্রবেশ না ঘটায়। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী পোশাক আর নিজস্ব বর্ণমালায় লেখা অমর 21-এর প্ল্যাকার্ড নিয়ে শ্রদ্ধা জানান শহীদ মিনারে। তানজিল হাসনাত, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। ছুটির দিনে রাজধানীর বিপণী বিতানে ঈদ কেনাকাটায় ভিড়, বেশি বিক্রি হচ্ছে শিশুদের পোশাক। ক্রেতা টানতে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। সময় সংবাদকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন 12ই মার্চ কিংবা 2-1 দিন আগে শুরু হবে নতুন সংসদের কার্যক্রম। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। শপথ। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। এবার সংসদ অধিবেশন শুরুর অপেক্ষা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, আগামী 12ই মার্চ কিংবা এর 2-1 দিন পরে বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সময় সংবাদকে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকার নিয়ম রয়েছে। সেই হিসেবে মার্চের দ্বিতীয় সপ্তাহে অধিবেশন ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সরকার। নির্বাচনের পরে গেজেট নোটিফিকেশন হয়েছে, ফলাফলের সেদিন থেকে 30 দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকার নিয়ম আছে। ওই হিসাবে আমরা আগামী মার্চের 12 তারিখ অথবা তার 2-1 দিন পর আমরা সংসদ অধিবেশন বসার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সালাউদ্দিন আহমদ জানান, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশসমূহ ও শোক প্রস্তাব। ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া অন্তত 15 দিন আগে প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অধিবেশন ডাকতে হয় বলেও জানান তিনি। সংসদ অধিবেশনের যেদিন বসবে তার আগে থেকে কমপক্ষে 15 দিন আগে প্রজ্ঞাপন করতে হবে রাষ্ট্রপতিকে সংসদে আহ্বানের জন্য। এটা সংসদ সচিবালয় করবে। সেই অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে, অধ্যাদেশগুলো উপস্থাপন হবে, শোক প্রস্তাব হবে, রাষ্ট্রপতির ভাষণ হবে। শপথ করিতেছি যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। বিরোধী দলীয় নেতা হন 11 দলীয় ঐক্যের নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা করে শপথ নেওয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমে বিষয়টি কার্যকর হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। প্রশাসনের কেউ গোপনে মবকে প্রশ্রয় দিলে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজ নিজ এলাকায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। শনিবার পিরোজপুরে মহান শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন। এ সময় তিনি বলেন, দুর্নীতির কারণে বিগত 1.5 বছর দেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়নি, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ করা হবে। বিভিন্ন রকম দুর্নীতির কারণে তো আমরা বিভিন্ন এই গত 1.5 বছরে আমাদের অনেক ধরনের অবকাঠামোগত কাজগুলি আমরা কোনো টাকা পয়সা পাই নাই, কাজ হয়নি। সো আমাদের উচিত হবে যে এই দুর্নীতি জিরো টলারেন্স, এই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। এ সময় তিনি বলেন, আলাদা করে শপথ নেওয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমে স্বাভাবিকভাবেই গণভোটের হ্যাঁ জয়যুক্তের বিষয়টি কার্যকর হয়ে যাবে। হা না ভোট হয়েছে গণভোট, সেখানে হা জয়যুক্ত হয়েছে খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই, হা অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকরী হবে। বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অভিযোগ করেন, প্রশাসনের মধ্যেও কেউ গোপনে মবকে প্রশ্রয় দিচ্ছে। সরকার তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন। একটি মহলকে আমরা দেখি এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের থেকেও গোপনে গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করেন। এদিকে মংলা সমুদ্র বন্দর পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সম্ভাবনা ও সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বন্দরটিকে আরো গতিশীল ও উন্নত করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সক্ষমতার শতভাগ আমরা এটা ব্যবহার করতে চাই। চিটাগাং বন্দরও বাংলাদেশের বন্দর, মোংলা বন্দরও বাংলাদেশের বন্দর। বন্দরের সভাকক্ষে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম চলমান ও নতুন প্রকল্প সমূহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারিফ রহমান, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা, ইনজুরি না থাকার স্বস্তি কোচিং স্টাফের। এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে সরকার সঠিক পথেই চলছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর শ্রমিক অধিকারের সুরক্ষা দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকারের পাশে থাকতে চান ব্যবসায়ীরা। ইন্টারিম গভর্নমেন্ট আসলে যত স্টেক হোল্ডার ছিল সবারকে সম্পৃক্ত করে নাই। ব্যবসায়ীদেরকে তো তারা গণনার মধ্যেই নেয় নাই। কমিটমেন্ট করে এক, কাজ করে আরেক। আমরা লেবার ইস্যু নিয়ে দেখেছি যে এক ধরনের কনসেনসাস হয়েছে, বাট বাস্তবে দেখা গেল গেজেট করে আরেক জিনিস। আমাদের অনেক ক্ষতি শিকার হতে হবে
ভবিষ্যতে। ব্যবসায়ীদের চোখে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেয়ার পথে এমন নানা সমস্যা তৈরি করে গেছে সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকার, যা সমাধানের দায়িত্ব নিতে হবে নবগঠিত বিএনপি সরকারকে। এই সরকারের জন্য কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, ইকোনমিক ইজ ইম্পর্টেন্ট এরিয়া। মানুষের এক্সপেকটেশন অনেক কিন্তু হাই। এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণ পিছিয়ে দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে ক্ষমতা নেয়ার পর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বর্তমান সরকার, যা চাপমুক্ত করেছে ব্যবসায়ীদের। এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে যাবার যে পরিকল্পনা নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আসলে রেডি না, কারণ আমাদের ইকোনমি পজিশন একদমই ভালো না। এর আগের অনেক ফুল ইফাপে দেখানো হয়েছে। এই সুবিধা পেতে যে পথে হাঁটা দরকার সরকার সেই পথেই হাঁটছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই অতিরিক্ত সময় চাওয়ার ক্ষেত্রে দুটো টাইম পিরিয়ড আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জাতিসংঘের যে কমিটিটা, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, যে কমিটির কাজ হচ্ছে এলডিসি কারা থাকবে, কারা চলে যাবে এলডিসি থেকে, এটা ঠিক করা। সেই কমিটির মিটিং আছে যা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। সিডিপি সেটা পর্যবেক্ষণ করে দেখবে। এটা হচ্ছে ইউজুয়াল রুট, যে রুটটা যারা এক্সটেনশন পেতে চায় তারা সাধারণত নেয়। শ্রমিকদের অধিকার সুরক্ষা সহ মন্ত্রিসভার অভিজ্ঞ সদস্যদের দূরদর্শী কৌশল বাস্তবায়নে সঙ্গে থাকতে চান ব্যবসায়ীরা। পাট খাত যেমন একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, এই পোশাক শিল্প বিলুপ্তির শুরুটা গত সরকারের শ্রম মন্ত্রণালয় বিশেষ করে দিয়ে গেল। এইসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ সংশ্লিষ্টদের। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটা জমে উঠছে রাজধানীর বিপণী বিতানগুলো। ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে আসছেন মার্কেটে। প্রথম দিকে শিশুদের কেনাকাটা সারছেন তারা। নানা রঙের পোশাকে রঙিন রাজধানীর বিপণী বিতানগুলো। ছুটির দিনে রাজধানীর শিশুদের পোশাকের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। রমজান শুরুর পর থেকেই অনেকেই সারছেন তাদের ঈদের কেনাকাটা। সঙ্গে আছে পরিবারের ছোট্ট সদস্যটিও। আমি অনেক সুন্দর ধরনের পোশাক কিনেছি। আমি এখান থেকে আমার পার্টি ড্রেস কিনেছি, ওখান থেকে আমার সুতি জামা কিনেছি। প্রথমের জন্য কেনার জন্য আসছি, এখন মেয়েটা কিনা ছেলের জন্য কিনবো। পিঙ্ক কালার জামা কিনেছি, আরেকটা কিনবো। আজকে শনিবার, সরকারি ছুটি আছে, একটু ফাঁকা আছে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসে যায়। বিক্রেতারা বলছেন সারারা, পার্টি ফ্রক, পাঞ্চু ধরনের পোশাক রয়েছে শিশুদের চাহিদার শীর্ষে। পাঞ্চু এগুলো চলতেছে, লেহেঙ্গা চলতেছে আমাদের ভালো, সারারা চলতেছে, যেগুলো এই টাইপের গুলো খুব ভালো চলতেছে। তবে অতিরিক্ত দাম হাঁকানোর অভিযোগও রয়েছে ক্রেতাদের। জিনিসের অনেক দাম, মানে কাপড় হিসাবে অনেক দাম, মানে করা যায় না, দামে মেটানো যায় না। যে পণ্যটা 1000 টাকা বিক্রি করে তারা দাম চায় 3000, 3200, 3500 এমন। এই যে রোজা আসবে, ঈদ আসবে, দাম বাড়বে, এরকম কোনো সিস্টেম আমাদের নাই। আমাদের ফিক্সড প্রাইসের জন্য সীমিত লাভ, সেল বেশি। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়ার আশা ব্যবসায়ীদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চলছে অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তুতি। বইপ্রেমী মানুষ, লেখক আর প্রকাশকদের পদচারণে মুখর হয়ে ওঠার অপেক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণ। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বিশেষ করে পহেলা ফাল্গুন, 21শে ফেব্রুয়ারিতে দেখা যায় ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তবে এবারের চিত্র ভিন্ন। নির্বাচনের কারণে এবার বইমেলা শুরু হচ্ছে দেরিতে। পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আয়োজন, আর সেই অপেক্ষায় আছেন বইপ্রেমীরা। আমি হৃদয়ের টানে বাংলা একাডেমিতে আজকে এসেছি, কিন্তু আমার কাছে নিষ্প্রাণ লাগছে। আমার জীবনের প্রথম দেখলাম যে 21শের বইমেলা 21শে হচ্ছে না, কিন্তু একদিক দিয়ে চিন্তা করলে দেখা যায় দেশের তো কোনো না কোনো কাজে লাগছে। 21শে ফেব্রুয়ারিতে মানে বইমেলা পরে শুরু হবে, ব্যাপারটা আসলে একটু খারাপ লাগার, যে জমজমার যে পরিবেশ সেটা নাই। বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে দেশের সবচেয়ে বড় এই আয়োজন সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা। এবার রমজান মাসে মেলা আয়োজন হওয়ায় থাকছে কিছুটা ভিন্ন ধর্মী ব্যবস্থাপনা। বাংলা একাডেমির সাথে কথা হয়েছে, আমরা হচ্ছে যে প্রায় 1150টা আপনার হচ্ছে যে বরাবর যেটা হয় তার থেকে একটু বাড়তিই করা আছে, সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। ফাল্গুনের দিনটা পাওয়া যায় সব সময়, তার উপরে 21শে ফেব্রুয়ারির দিন একটা বিশাল ক্রাউড হচ্ছে যে থাকে, সেটাও এবার মিস হয়েছে। একটা সম্ভাবনা ছিল হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি হচ্ছে যে উদ্বোধন করার, তো তারপরে হচ্ছে যে সব মিলাই হচ্ছে যে আপনার সরকার গঠন এবং বিভিন্ন রকমের রাষ্ট্রীয় যে হচ্ছে যে বিষয় আছে, সেগুলো সবকিছু মিলিয়ে সম্ভব হয়নি। দেরিতে শুরু হলেও মেলায় ভালো সাড়া পাওয়ার ব্যাপারে আশাবাদী আয়োজক কমিটি।
21শে ফেব্রুয়ারি শুরু হলেই বাংলা একাডেমি প্রাঙ্গণ ভরে ওঠে বই, পাঠক আর লেখকের পদচারণায়। তবে এবারের দৃশ্যটা কিছুটা ভিন্ন। বাংলা একাডেমি প্রাঙ্গণে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছে কর্মীরা। আয়োজকরা বলছে বইমেলা শুরু হলে এ প্রাঙ্গণ ফিরে পাবে তার চেনা চাঞ্চল্য। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে আরোপিত শুল্ক বাতিল সহ সংগৃহীত $175 বিলিয়ন বেশি শুল্ক ফেরত দিতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বিতর্কিত শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির একটি আপিল আদালত। রায়ে বলা হয় 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন তা ইখতিয়ারের বাইরে। 127 পৃষ্ঠার নতুন রায়ে আপিল আদালত বলেছেন শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের একক ক্ষমতার বিষয় নয়, এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত। পেন ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদরা জানান IEEPA ভিত্তিক ট্রাম্পের শুল্ক থেকে $175 বিলিয়ন বেশি আদায় হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর ওই অর্থ ফেরত দিতে হতে পারে। আর প্রশাসনকে উচ্চতর আইনি লড়াইয়ের সুযোগ দিতে এই রায় 14 অক্টোবরের আগে কার্যকর হবে না বলে জানান আদালত। ট্রাম্প আপিল আদালতের রায়কে অত্যন্ত পক্ষপাত দুষ্ট উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা সরাসরি সবকিছুর উপর 10% শুল্ক আরোপ করছি। এটা করা একদম সঠিক সিদ্ধান্ত ছিল এবং তা কার্যকর হচ্ছে। এতে আমাদের দেশের অনেক অর্থ আসবে। আর প্রায় 5 মাসের সেই সময়ে আমরা প্রয়োজনীয় বিভিন্ন তদন্ত করব, যাতে অন্য দেশগুলোর উপর ন্যায্য শুল্ক বা প্রয়োজনে শুল্ক আরোপ করা যায়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই চীন, কানাডা, ভারত, মেক্সিকো সহ প্রায় সব দেশের পণ্যের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন। বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্ক কমিয়ে গেল 9 ফেব্রুয়ারি তা 19% করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান থাকলেও ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ এই দিনটিতে ক্রিকেট বোর্ডে ছিল না জাতীয় পতাকা। সরকারি নির্দেশনা থাকার পরও কোনো পতাকা উত্তোলন করা হয়নি বোর্ডে। জানতে চাইলে এ বিষয়ে দায়সারা জবাব দিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন এক ঝাঁক তরুণ, যার জন্য আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। শুধু দেশেই না, বিশ্বব্যাপী দিনটি পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এই বিশেষ দিনটিতে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও এই বিশেষ দিনটিতে পতাকা অর্ধনমিত রাখা তো দূরের কথা, বিসিবিতে উঠছে না বাংলাদেশের জাতীয় পতাকা। ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য 25 সদস্যের পরিচালনা পর্ষদ রয়েছে, তারপরও যেন অভিভাবকহীন বিসিবি। অথচ রাজধানী ঘুরে দেখা যায় বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মেনেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিশেষ এই দিনটি পালন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলছে নিজস্ব নিয়মে। শহীদ দিবসে বিসিবিতে ছিল না কোনো আয়োজন। মূল গেইটে ও কার্যালয়ের বাইরে শুধু দুটি ব্যানার টানিয়েই নিজেদের দায়িত্ব সেরেছে ক্রিকেট বোর্ড। অথচ সরকারের পতাকা বিধিমালায় স্পষ্ট নির্দেশনা আছে, শহীদ দিবসে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। এ বিষয়ে জানতে বিসিবির বেশ কজন পরিচালককে কল করেও পাওয়া যায়নি। অবশেষে বিসিবির প্রধান নির্বাহীকে পাওয়া যায়, যদিও তিনি দিলেন দায়সারা উত্তর। অতীতে শহীদ দিবসে এমন চিত্র দেখা যায়নি ক্রিকেট বোর্ডে। এবার নতুন নজির স্থাপন করল বিসিবি। সম্প্রতি নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ক্রিকেট বোর্ড যেন জবাবদিহিতার ঊর্ধ্বে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। হাতে ফুল নিয়ে গৌরবের মিনারে প্রভাত ফেরি। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, 21-এর চেতনা ধারণের প্রত্যয়।
প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। ঈদের আগেই ইমাম, মুয়াজ্জিন, ধর্মগুরুরা পাবেন সম্মানীয় ভাতা। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা। এবং ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।